ঠিক আছে। তো আজকে আহ, আগে এক্সেলটা ওপেন করে নেই। আচ্ছা, লাস্ট ক্লাসের লাস্টের দিকে একজন মনে হয় একটা কোশ্চেন করছিলেন যে ডাটা যদি এক একটা শিটে থাকে তখনও কি যোগ বিয়োগ করা যায় কিনা। ঠিক আছে, তখন কি করছিলাম, জাস্ট ধরেন আমার এখানে কিছু ডাটা আছে জানুয়ারি মাসের শিট, এই শিটের নাম দিলাম কি, রিনেম করে জানুয়ারি। এইখানে নতুন একটা শিট নিলাম, এই নতুন শিটের নাম দিলাম আবার ফেব্রুয়ারি। নতুন একটা শিট নিলাম, এই শিটের নাম দিলাম মার্চ। ঠিক আছে, ধরেন অনেকগুলো এরকম শিট থাকলো, আলাদা আলাদা শিট। তো প্রত্যেক শিটের মধ্যে আপনার কি আলাদা আলাদা টাইপের ডেটা থাকতে পারে। যেমন ধরেন আমার ডাটা নিয়ে আসি, চ্যাট জিপিটিটা আসাতে কি যে উপকার হয়েছে। এই ডাটা খোঁজার জন্য আগে কত কষ্ট করা লাগতো, এখন সার্চ দিলে ডাটা পাওয়া যায়। আচ্ছা, তো আমরা ধরেন যে কি টাইপের ডাটা, ডেমো ডাটা ফর এক্সেল উইথ হেডার অ্যান্ড তিন চারটা কলাম, নাম্বারস, নাম্বার সহ যেগুলোতে যোগ বিয়োগ করতে পারবো চাইলে, এই টাইপের। ধরেন এটাকে কপি করে এখানে রাখলাম, কপি করে কি এখানে রাইখা দিলাম। এরপরে আপনার এই টাইপের ডাটাই যখন আবার আপনার বিভিন্ন শিটের মধ্যে থাকবে, এটা তো মার্চ মাসের শিটে, ধরেন ফেব্রুয়ারি মাসের শিটে, জানুয়ারি মাসের শিটে। ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ভ্যালুগুলো আপনি চাইলে পরে ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। কয়েকটা একটু চেঞ্জ করে দিই এরকম, কয়েকটা ডাটা একটু জাস্ট চেঞ্জ করে দিলাম। এবার এই যে ডাটাগুলা, জানুয়ারি মাসের আইডি ওয়ানের ভ্যালু ওয়ান, ফেব্রুয়ারি মাসের আইডি ওয়ানের ভ্যালু ওয়ান এবং মার্চ মাসের আইডি ওয়ানের ভ্যালু ওয়ান। এখন আমি যদি চাই মাস শেষে বা ইয়ার শেষে একটা টোটাল নামে শিট রাখলাম। এখন হ্যাঁ, টোটাল শিটের মধ্যে, টোটাল শিটের মধ্যে ধরেন আমি এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটা শিটের ডাটাকে কি করব, যোগ করে রাখবো। তো তার জন্য এই যে যোগটা করা হয়, মানে কয়েকটা শিটের ডাটা যোগ বিয়োগ করে যে একটা শিটে রাখা হয়, এইটাকে বলা হয় 3D সাম। ঠিক আছে, অর্থাৎ ত্রিমাত্রিক যোগফল। কি বলে এটাকে? 3D সাম। নর্মালি তো আমরা 2D সাম করি, অথবা কোনো রো এর সাথে রো যোগ করি বা কলামের সাথে কলাম যোগ করি। তো যখন এই জিনিসটা এক এক শিটের মধ্যে থাকে, কয়েকটা শিটে ডাটা থাকে, তখন এটাকে বলা হয় 3D সাম। ঠিক আছে, তো 3D সাম করার জন্য সর্বপ্রথম কি করতে হয়, ধরেন এই যে টোটাল শিট, টোটাল শিটের মধ্যে আমি এসে বললাম এই জায়গায় তো আছে না, সেল নাম্বার কিন্তু সেম থাকা লাগে 3D সামের জন্য। 3D সামের জন্য সেলগুলা কি একই জায়গায় থাকা লাগে, সেলগুলা একই জায়গায় থাকা লাগে। একই জায়গায় থাকার পর ধরুন কোথায় আছে B2, ওই জায়গায়, এখানেও কি B2, এখান থেকে ডাটা, এটাই তো ডাটা, মেইন ডাটা। এখানেও আমার এতটুকু ডাটা, এখানেও কি এতটুকু ডাটা। এবার আমি টোটাল শিটে আইসাও সেম এই B2 তে রেখা বললাম যে ইকুয়াল সাম, ইকুয়াল সাম ট্যাব। ট্যাব প্রেস করার পর আমি এই যে নাম্বার ওয়ান সিলেক্ট করবো, কই শিট ওয়ানে চলে যাব। শিট ওয়ানে গিয়ে এই যে এখানে, ঠিক আছে, শিট ওয়ান, তারপরে ধরেন আমার কমা দিয়ে বললাম কি ফেব্রুয়ারি মাসের শিট টু, কমা দিয়ে বললাম মার্চ মাসের এই B2। ঠিক আছে, এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এই যে দেখেন এই যে তিনটা জায়গা, এখানে A23, এখানের A23, এখানের A23, তিনটা 23 যোগ হয়ে কি 69 হয়ে গেছে। আর এই সম্পূর্ণ টেবিলটা আনার জন্য, ঠিক আছে, নিচে কত পর্যন্ত আছে, D11 পর্যন্ত। ঠিক আছে, D11 পর্যন্ত। তো আমরা এখানে কি করব, সেম ভাবে জাস্ট টান দিয়ে এটাকে D11 পর্যন্ত নিয়ে আসবো, যে 11, এখানেও D11 এখন পর্যন্ত। ঠিক আছে, এই যে সেল রেফারেন্স অনুযায়ী কি হয়েছে, আমার এই প্রত্যেকটা শিটের ডাটা কি জায়গায় যোগ হয়ে গেছে। এইটাকে বলা হয়েছে 3D সাম। ঠিক আছে, অর্থাৎ একাধিক শিটে যদি ডাটা থাকে ওইটাকে আপনি এক জায়গায় বসাইতে চাইলে এভাবে
3D সাম ইউজ করতে পারেন। এরপরে আপনি জাস্ট এই উপরে যে হেডিংয়ের জায়গায় বসায় দিলেন এভাবে, আর কলামটাকে কলামের জায়গায় বসায় দিলেন, হয়ে গেছে না? একাধিক শিটে 3টা 4টা 5টা যে কয়টা শিট থাকুক প্রত্যেকটা শিটে কি মানে এটা সিমিলার সেট, একটা টেবিল, একই টাইপের ডাটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আপনার ধরেন ওই যে 3D সাম করার জন্য আমার ডাটাগুলো একই জায়গায় রাখা লাগতেছে, তো ইনকেস এমন হইলো যে আমার ডাটাগুলো ধরেন এক জায়গায় নাই, ঠিক আছে? ডাটাগুলো যে সবসময় একই জায়গায় থাকবে এমন কিন্তু না। আমার এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টা একই জায়গায় শুরু হয়েছে, এই জন্য টোটাল করতে সমস্যা হয় নাই। বাট যদি আমার জানুয়ারিটা এখানে আসছে না, জানুয়ারিটা ধরেন এখান থেকে আমরা এভাবে টান দিয়ে নিয়ে আসলাম এইখানে, জানুয়ারিটা আছে এই জায়গায়, ফেব্রুয়ারি ডাটাগুলো আবার ধরেন এই জায়গায় আছে, মার্চ মাসের ডাটাগুলো আবার ধরেন আমার এই জায়গায় আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আলাদা আলাদা জায়গায় আছে, তখন কিন্তু আমার টোটাল কাজ করবে না, ঠিক আছে? তখন কিন্তু এই 3D সাম করে টোটাল নেওয়া যাবে না। তখন কি করব? এগুলোকে আমরা ডিলিট করে দিলাম, যে 3D সাম যেহেতু হইতেছে না, নতুন কিছু করা দরকার। তো এই সময় ইউজ হয় একটা নতুন জিনিস, এটার নাম হলো কনসোলিডেট। এই যে এখানে ডাটা ট্যাবের মধ্যে আসলে দেখবেন এই যে ডাটা টুলস, এখানে পাবেন কি কনসোলিডেট, ঠিক আছে? এখানে কনসোলিডেট নামে একটা অপশন পাবেন ডাটা ট্যাবের মধ্যে কনসোলিডেটের কাজ হলো আপনার এই কাজটাই আর কি, বিভিন্ন জায়গায় যদি ডাটা থাকে তখন বিভিন্ন জায়গা থেকে ডাটাগুলোকে নিয়ে যোগ বিয়োগ এই কাজগুলো করা। তো ধরেন আমরা এখানে টোটাল শিটের মধ্যে আইসা, ডাটা থেকে আইসা কনসোলিডেটে ক্লিক করে পপআপটা উঠায় নিলাম, কনসোলিডেট, ঠিক আছে? এরপর এখানে ফাংশন, আপনি কি করতে চান, যে ডাটাগুলো দিবেন ওই ডাটাগুলোর মধ্য থেকে কি করতে চান। ধরেন এই ডাটাগুলোর সামই আমরা বের করব, ডাটাগুলোর কি সাম বের করব। তো সাম ফাংশন সিলেক্ট করলাম, সাম ফাংশন সিলেক্ট করার পর বলছি কি রেফারেন্স, মানে আমার যেই ডাটাগুলো বিভিন্ন শিটে ছড়ায় ছিটায় আছে এদের রেফারেন্স চাইতেছে এখানে। তো আমরা এখানে প্রথমে এই যে ব্রাউজ অথবা এখানে ক্লিক করে, আচ্ছা ব্রাউজ না স্যার, এই যে এখান থেকে ব্রাউজ হলো আলাদা ফাইল যদি থাকে, আর যেহেতু আমরা একই শিটের মধ্যে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শিটের মধ্যে আমরা এই যে এখানে ছোট একটা বাটন দেওয়া আছে, এটার নাম কি, এটার নাম জানি না, এখানে একটা বাটন দেওয়া আছে সিলেক্ট করার জন্য, ঠিক আছে? এটা ক্লিক করে জানুয়ারি শিটে গিয়ে এই যে সম্পূর্ণ জানুয়ারিটা কি করব, এভাবে মানে চেকমার্ক করে দিয়ে বলবো এন্টার। এন্টার দেওয়ার পর বলবো অ্যাড, মানে এই জানুয়ারির ডাটাটা আমি আমার রেফারেন্সে অ্যাড করে নিলাম। সেম ভাবে আমি আবার এখানে ক্লিক করে ফেব্রুয়ারিতে যাব, ফেব্রুয়ারিটা সিলেক্ট করব, এরপরে বলবো কি এন্টার, এন্টার দিয়ে অ্যাড। এরপর আবার যাব কোথায়, মার্চ মাসে, ঠিক আছে? এটা সিলেক্ট করে মার্চ মাসের যে ডাটাটা আছে এটাকেও আমরা অ্যাড করে নিব, অ্যাড। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টা কি অ্যাড করে নিলাম, ঠিক আছে? এবার যদি আমরা বলি যে ওকে, আচ্ছা এই জায়গায় কার্সর দেওয়া ছিল তো এই জায়গায় চলে আসছে, এটা যদি যে কোনো জায়গায় ধরেন এখানে রাখতে চাই, সেম ভাবে কনসোলিডেট, আচ্ছা ডাটা তো দেওয়াই আছে, আমরা জাস্ট ওকে করে দিলে কি হবে, একদম যে জায়গাগুলো সিলেক্ট করছিলাম ওই জায়গাগুলোর কি ডাটাগুলা চলে আসবে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, আমাদের যেহেতু ডাটার শুরুতে কি আছে, যে উপর দিকে একটা হেডিং আছে, সাইডের দিকেও কি একটা হেডিং আছে, এগুলা কিন্তু যোগ হবে না, এগুলো তো আইডি, এগুলো তো যোগ হবে না। যোগ হবে কি জাস্ট এই ভ্যালুগুলা, এগুলা কি ধরেন কাস্টমারের আইডি, কাস্টমারের কি আইডি, এগুলা তো যোগ হবে না, এগুলো যোগ হয়ে গেছে। তো এইগুলা যাতে যোগ না হয় এটার জন্য আবার কি করতে হয়, এটার জন্য ধরেন আমি এখান থেকে কই গেল, এই যে কনসোলিডেটে গিয়ে এই যে নিচে লেখা আছে ইউজ লেভেলস ইন টপ রো অ্যান্ড লেফট কলাম, অর্থাৎ এই যে টপ রো, যেটা এইটাকে বলছে টপ রো, আর এই সাইডেরটা রাখছে কি লেফট কলাম, অর্থাৎ এই দুইটাকে আপনি এই যোগের মধ্যে ইউজ করবেন না, এটা বললাম, ঠিক আছে? এই দুইটা বাদে, এটা বাদ এটাও বাদ, যোগ হবে কি শুধুমাত্র এই মাঝখানের ভ্যালুগুলা, ঠিক আছে? এই জন্য কনসোলিডেটে গিয়ে এই দুইটা জিনিস চেকমার্ক করে দিতে হবে। তাহলে কি হবে দেখেন, আমার এইগুলা কিন্তু যোগ হয় না। এই যে সাইডে যেই লেফট কলাম, এখানে যে কোনো কিছু থাকতে পারে, স্টুডেন্ট আইডি, কাস্টমার আইডি বা কাস্টমারের নেম থাকতে পারে, এগুলা যোগ হবে না। আর এই উপরের এই যে রো হেডিং হিসাবে যে রোটা আছে এই রোটাও যোগ হবে না, ঠিক আছে? এই জন্য অবশ্যই কনসোলিডেট করার সময় দুটো জিনিস চেকমার্ক করে দিতে হয়। এখানে আরেকটা জিনিস আছে ক্রিয়েট লিঙ্কস টু সোর্স ডাটা, এটার কাজ কি, এটা যদি ইন কেস আপনি চেকমার্ক না করেন, ধরেন আমার এখানে কত 23, এখানে 23, এখানে 23, তিনটা 23-এ যোগ করে 69 হয়েছে না, এখানে এই যে 69, এই সম্পূর্ণটা তো এভাবে যোগ হয়েছে।
এখন ইন কেস আমি এইখানে 23 এর জায়গায় যদি বলি 33, ভ্যালু চেঞ্জ করলাম, আমার টোটালে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে? টোটালে চেঞ্জ হয়নি। টোটালে কেন চেঞ্জ হয়নি? কারণ এই যে আমি ফর্মুলাটা কনসলিডেট যখন করছি, আলাদা আলাদা রেফারেন্স অ্যাড করে দিছি না, তো রেফারেন্স যখন অ্যাড হয়েছে ওই ডাটার যে সোর্সটা ওইটা অ্যাড হয় নাই, মানে ওখানে যে চেঞ্জ হইতেছে ওইটা আর চেঞ্জ হয় না। এখানে ওই মেইন ডাটাটা জাস্ট একটা কপি হিসাবে এখানে যোগ হয়ে চলে আসছে। এই জন্য কি এখানে যখন চেঞ্জ করতেছি এখানে কিন্তু কোনো ডিফারেন্স বোঝা যাইতেছে না। তো এইটা যাতে না হয় এই জন্য আবার কি করতে হয়, এটা ডিলিট করে দিলাম। এটা যাতে না হয় এটার জন্য আবার কনসলিডেট করার সময় এই যে ক্রিয়েট লিঙ্কস টু সোর্স ডাটা, তাহলে কি হয়, ওই যে সোর্স ডাটাটা আছে মেইন যে ডাটাটা, ওই মেইন ডাটার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যার ফলে কি হয় আবার, যার ফলে আপনি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করেন, যেমন এই যে 79 আসছে না, 79 এখানে যদি আমি এই 23-এর জায়গায় আরও 10 বাড়ায় দিই, 33 করে দিই, 79-এর জায়গায় কি হবে 89। এই যে ডাটা কিন্তু এখন কি হইতেছে, আপডেট হইতেছে। অর্থাৎ এখন যদি আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ কোনো জায়গায় আপনি ডাটা চেঞ্জ করেন, কোনো কারণে আপনার ডাটা আপডেট করা প্রয়োজন হয়, যে আচ্ছা জানুয়ারি মাসে একটা ডাটা মিসিং ছিল, ওইটা পরে অ্যাড করে দিলেন, এই টাইপের চেঞ্জ যদি করেন, ওইটা আবার কি হবে আপনার এই টোটালের মধ্যে এসে আপডেট হয়ে যাবে। টোটাল নিয়ে আর টেনশন করার কোনো কারণ নাই যে টোটালে কি যোগ হইলো নাকি বিয়োগ হইলো কিনা, বা ওখানে কোনো মিসিং গেল কিনা। আর যখন আপনি ক্রিয়েট লিঙ্কস টু সোর্স ডাটা করবেন তখন খেয়াল করবেন এই পাশে কিছু এরকম প্লাস আইকন চলে আসছে, ঠিক আছে? এটা তেমন কিছু না, এটা হলো জাস্ট একটা গ্রুপিং হিসাবে শো করে, কারণ যেহেতু এই যে 89 নামক যে নাম্বারটা বা 135 যে নাম্বারটা, এটা অবশ্যই তিনটা নাম্বারের যোগফল। এই যে 45 এখানে কত, 45 এখানে 45, এই যে তিনটা নাম্বারের যোগফলই কিন্তু 135। তো এইখানে কোন তিনটা নাম্বার যোগ হয়ে এই নাম্বারটা আসছে, এটাই মূলত এখানে হাইড অবস্থায় থাকে। দেখেন এই যে 1-এর পরে 5, এর পরে 9, বাকিগুলা কই, বাকিগুলা হিডেন অবস্থায় আছে। এই হিডেন অবস্থাটা দেখার জন্যই এই প্লাস আইকনগুলা দিছে, ঠিক আছে? দেখেন এটাও বুক 1, পুরো মানে সবগুলোই তো বুক 1। এটা হলো বুক 1-এর এই 45, বুক 2 এর 45, সরি বুক 1 এর এই 45, এই তিনটা শীটের তিনটা 45 মিলে কি হইছে 135 হইছে, ঠিক আছে? এখানে এভাবে প্রত্যেকটারই যে 3 12 36, এই 18 54 54 89 197, ঠিক আছে? মানে কোন ডাটাগুলা যোগ বিয়োগ হয়ে দেখাইতেছে এটাকে জাস্ট এখানে শো করে, ঠিক আছে? এইটাকে বলা হয় কনসলিডেট ডাটা, ঠিক আছে? কনসলিডেট কখন করে, যখন আপনার মাল্টিপল শীটের মধ্যে ডাটা থাকবে এবং ওই ডাটাগুলো মাল্টিপল শীটের বিভিন্ন স্থানে থাকবে, এক জায়গায় না, মাল্টিপল শীটের আলাদা আলাদা জায়গায় থাকবে, তখন ওইটাকে কি বলে, তখন ওইটাকে বলা হয় আপনার ওই কনসলিডেট ডাটা। বুঝতে পারছি আশা করি। এরপরে আপনার আসি চার্টের মধ্যে, ঠিক আছে? আজকের টপিক যেগুলো চার্টের জন্য, আচ্ছা এটাকে ডিলিট করে দিই, এটা রিমুভ করে নতুন একটা এক্সেল শিট নেই, নতুন একটা এক্সেল শিট নেওয়ার পর আমরা ধরেন নিয়ে আসি ডেমো ডাটা ফর পাই চার্ট দিয়ে শুরু করি। ধরেন এখানে কোনো কিছু দেওয়া আছে যে ক্যাটাগরি অ্যান্ড ভ্যালু, তিনটা ক্যাটাগরিতে তিনটা ভ্যালু দেওয়া আছে, এটা যে কোনো কিছু হইতে পারে, এমপ্লয়ির নাম হইতে পারে, এখানে স্যালারি হইতে পারে, এমপ্লয়ির নাম হইতে পারে, এখানে সেলস অ্যামাউন্ট হইতে পারে, এমপ্লয়ির নাম হইতে পারে, এখানে সেলস টার্গেট হইতে পারে, যে কোনো টাইপের কি নাম্বার ডাটা থাকতে পারে। আর পাই চার্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, পাই চার্টে কিন্তু একাধিক নাম্বার ভ্যালু শো করানো যায় না, বুঝতে পারছেন? পাই চার্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ডাটা এবং একটা নাম্বার ভ্যালু, এটা যে কোনো টাইপের নাম্বার ভ্যালু হইতে পারে, এই টাইপের ডাটা থাকলে আপনি কেবল পাই চার্ট শো করাইতে পারেন, ঠিক আছে? তো ধরেন এই যে ডাটাটা আছে এইটার বিপরীতে আমরা একটা পাই চার্ট দেখতে চাই, যে এই ডাটাটাই আমরা চার্টের মধ্যে দেখব। তো এইটাকে চার্টের মধ্যে দেখার জন্য এই টেবিলটা সিলেক্ট করে নেবেন, যতটুকু ডাটা আছে সিলেক্ট করে চলে যাব কোথায়, ইনসার্টের মধ্যে চার্ট নামে একটা প্যানেল করে দেওয়া আছে, ঠিক আছে? এই প্যানেল পুরোটাই চার্ট রিলেটেড। এখানে যদি একটা চার্ট আছে পিভট চার্টটা আমরা পিভট টেবিলের পরে দেখব, পিভট টেবিলের আগে না, এটা দেখব পিভট টেবিলের পরে। আর এই যে চার্টগুলো আছে এখানে বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে, এখান থেকে আপনি নিচে ছোট্ট একটা বাটন দেওয়া আছে সি অল চার্টস, এই সি অল চার্টসে ক্লিক করলে আপনি
সকল টাইপের চার্ট দেখতে পারবেন। এখানে আবার দুইটা পার্ট আছে, একটা আছে রিকমেন্ডেড চার্ট, একটা আছে অল চার্ট। তো রিকমেন্ডেড চার্টের কাজ হলো আপনি যে ডাটাটা সিলেক্ট করছেন ওই ডাটাটা ভিজুয়ালাইজ করতে সবচেয়ে কার্যকরী যেটা এক্সেলের মতে, যে এই টাইপের ডাটাটা আপনি এই চার্ট দিয়ে দেখান তাহলে ভালো বুঝতে পারবেন, এরকম আর কি। তো ওই টাইপের চার্টগুলো এখানে রেকমেন্ডেডে শো করে। আর পাশে অল চার্টের মধ্যে এক্সেলের যত রকম চার্ট আছে সব রকমের চার্ট শো করে। এখানে কলাম চার্ট আছে, লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে, এরিয়া চার্ট আছে, স্ক্যাটার চার্ট আছে, স্টক চার্ট, বিভিন্ন টাইপের চার্ট আছে। ঠিক আছে, তো ধরেন আমরা আমাদের এই ডাটাটার জন্য একটা পাই চার্ট নিলাম। পাই চার্টের মধ্যেও অনেক টাইপের পাই চার্ট আছে, এই যে এখানে একটা হলো নর্মাল পাই চার্ট, এরপরে আছে আপনার 3D পাই, এরপর আছে আপনার পাই অফ পাই, এরপর আছে বার অফ পাই, এরপর আছে কি ডোনাট। এগুলো পাই চার্ট প্রত্যেকটাই, জাস্ট ডিজাইনটা একটু 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 আলাদা। ঠিক আছে, ধরুন আমরা একটা 3D পাই নিলাম, একটা কি 3D পাই নিলাম। ওকে, তো ওকে করার পর আমার এই যে ডাটাটা আমি সিলেক্ট করছিলাম এই ডাটার বিপরীতে আমাকে কি একটা চার্ট বানায় দিবে। সে কেমন বানায় দিবে চার্ট? এই যে এ বি সি ডি চারটা ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরির নাম্বার দিয়ে দিছে। এ ক্যাটাগরি হলো যে গ্রিন কালারটা, তারপর বি ক্যাটাগরি কোনটা, এই যে ইয়েলো কালার অরেঞ্জ কালারটা, এই যে সি ক্যাটাগরি গ্রে কালারটা, এবং ডি ক্যাটাগরি কি ইয়েলো কালারটা। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য সে আলাদা আলাদা কালার বের করে এই যে নাম্বারগুলো ছিল এই নাম্বার ওয়াইজ একটা অ্যামাউন্ট দেখায় দিছে। ঠিক আছে, এই চার্টকে আপনি চাইলে ডিজাইন করতে পারেন, এডিট করতে পারেন। এই যে চার্টটা যখন সিলেক্ট করলাম, চার্ট যদি আপনি এভাবে বড় ছোট করেন, নর্মালি আপনি বড় ছোট করতে পারেন। আর যদি চান যে একটু অ্যাকুরেটভাবে এটাকে বড় ছোট করতে, তার জন্য একটা শর্টকাট হলো কি, যখন আপনি এটাকে কোথাও মুভ করতেছেন না, এই যে চার্টটাকে মুভ করতেছি, মুভ করার সময় কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে নেবেন। ঠিক আছে, ডিফারেন্সটা কি বুঝতে পারতেছেন? দেখেন এই যে আমি ফ্রিলি মুভ করতেছি, দেখেন এই জায়গাগুলোতে, এই যে আমার এটা কি ঘরের মাঝ বরাবর চলে আসছে, এক্সেলের যেই ঘরের কি মাঝ বরাবর চলে আসছে। এটা যাতে না হয় এই জন্য আপনি অল্টার প্রেস করে কিবোর্ডের অল্টার কি ধরে এরপরে যদি আমি মুভ করে না, দেখেন এখন কিন্তু আর এলো পাথারি মুভ হইতেছে না, আমি কিন্তু একটা ঘর বরাবর রাখতে পারতেছি। আবার এই যে এই সাইডগুলো যেমন এলোমেলো হয়ে গেছে, তখন আবার কি করব, এটাকে যে বড় ছোট করা যায় না, এই যে এখানে মাউস রাখলে একদম বর্ডারের মধ্যে মাউস রাখলে বড় ছোট করা যায়। এই বড় ছোটোর সময় আমি অল্টার প্রেস করে রাখতে পারি। আমি যদি অল্টার প্রেস করে রাখা এভাবে বড় ছোট করি তাহলে কিন্তু কি হবে, একদম বক্স। এখন দেখেন মনে হইতেছে না যে কোনো জায়গায় একটা বেমেল আছে, পুরোটা কিন্তু কি একটা সমান রেক্ট্যাঙ্গুলার জায়গার মধ্যে বসে পড়ছে। ঠিক আছে, এভাবে বড় ছোট করতে পারেন। এরপর যদি ডিজাইন চেঞ্জ করতে চান, এই চার্ট সিলেক্ট করলে এখানে দেখবেন বাইরে একটা ডিজাইন ট্যাব আসবে, এখন কিন্তু নাই। যখন চার্টটা সিলেক্ট করবেন তখনই আপনি এই ডিজাইন পার্টটা পাবেন। ঠিক আছে, তখন আপনি এই ডিজাইন পার্টটা পাবেন। তো চার্টটা সিলেক্ট করার পর চলে যাব ডিজাইন পার্টে। ডিজাইন পার্টে কিছু অপশন দেওয়া আছে, অ্যাড চার্ট এলিমেন্ট, কুইক লেআউট, চেঞ্জ কালার, তারপর চার্টের স্টাইল, বিভিন্ন টাইপের চার্টের স্টাইল দেওয়া আছে। এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার যেটা পছন্দ বা আপনার থিমের সাথে মিলে, এরকম আপনার কোম্পানির ব্র্যান্ড কালারের সাথে ম্যাচ হয় এরকম। এগুলো ছাড়া যদি কালার চেঞ্জ করতে চান, এই যেখানে চেঞ্জ কালার, এখানে অনেক টাইপের একটা কালার সেট দেওয়া আছে। ঠিক আছে, বিভিন্ন টাইপের কালার সেট দেওয়া আছে, এগুলো ইউজ করতে পারেন। এরপর আপনার একটা অপশন দেওয়া আছে সুইচ রো কলাম। সুইচ রো কলাম করে কি, এখানে আমার ক্যাটাগরিগুলো যেমন মানে ইয়া হিসাবে রাখছে, কি বলে এটাকে, ক্যাটাগরিগুলোকে আমার ক্যাটাগরি হিসাবে রাখছে, আর যে নাম্বারগুলোকে ভ্যালু হিসাবে রাখছে, নাম্বারগুলোকে কি ভ্যালু হিসাবে রাখছে। এটা যদি সুইচ করতে চান, যদি এটা সুইচ করলে চার্ট ভেঙে যায়, মিলে না। ঠিক আছে, মানে পাই চার্ট যেহেতু, এখানে অবশ্যই আমার নাম্বার ভ্যালু রাখা লাগবে, নাহলে সে কি দেখাবে যে পার্সেন্টেজ কত পার্সেন্ট, 25%, 40%, কীভাবে পার্সেন্ট দেখাবে, এই জন্য এটা করা যাবে না। চার্টের ক্ষেত্রে বা পাই চার্টের ক্ষেত্রে অবশ্যই ভ্যালুর মধ্যে কি নাম্বার ডাটা থাকবে। এখানে যদি আমি 25, 40 এগুলো না দিয়ে আবির, আমার নাম এগুলো বসাইতাম, টেক্সট বসাইতাম, তাহলে কিন্তু পাই চার্ট হইতো না। ঠিক আছে, এরপরে আছে আপনার ডিজাইন পার্টের মধ্যে সিলেক্ট ডাটা। আচ্ছা, সিলেক্ট ডাটার আগে দেখেন এখানে কোনটা দেখা, আচ্ছা সিলেক্ট ডাটায় আগে দেখাই। সিলেক্ট ডাটা বলতে বোঝায় এই যে চার্টটা আমি বানাইছি, এই চার্টের যে ডাটাগুলা, মানে চার্টটা কোন ডাটার উপর ভিত্তি করে দেখাইতেছে, ওই জিনিসটা মূলত এই সিলেক্ট ডাটার মধ্যে সিলেক্ট করা থাকে। চার্টের দুটো অংশ আছে না, একটা কি লেজেন্ড আর একটা কি হরাইজন্টাল, অর্থাৎ যেগুলা কি আমার এই ক্যাটাগরিগুলা, এই যে এ বি সি ডি এগুলা। ইন কেস আমার যদি এখানে নতুন একটা কিছু আসতো, ধরেন এখানে ই নামক একটা ডাটা অ্যাড করলাম, এখানে
30 একটা ডাটা অ্যাড করলাম। আমার এখানে কি কোনো চেঞ্জ হয়েছে? যদিও এটাকে আবার একটা ফাংশন দিয়ে ডাইনামিক করা যায়, ওটা আমাদের ক্লাসে আছে, ঠিক আছে, নেক্সট একটা ক্লাসে আছে যে ফাংশন দিয়ে কিভাবে ডাইনামিক করে। তো আপাতত ধরেন ফাংশন দিয়ে ডাইনামিক না করে এই যে ইটা আমি অ্যাড করলাম, এটা কিন্তু আমার চার্টে অ্যাড হয় নাই। কারণ কি, আমি চার্টটা যখন বানাইছিলাম, আমি এখান থেকে চার্ট সিলেক্ট করে যদি ডিজাইন থেকে এডিট সিলেক্ট ডাটায় যাই, এই দেখেন আমার এই পর্যন্ত হাইলাইট হয়ে আছে, ডি পর্যন্ত, কারণ চার্টটা যখন আমি বানাইছিলাম তখন কিন্তু আমি ডি পর্যন্তই সিলেক্ট করছিলাম। তো এরপরে যদি আমার নতুন ডাটা অ্যাড করার প্রয়োজন হয়, তখন আমি এই সিলেক্ট ডাটা থেকে আইসা চাইলে ডাটা অ্যাড করতে পারি। এই যে ভ্যালু যেটা আছে, এটাকে যদি আমি এডিট করি, এডিট করে এই যে সিলেক্ট ভ্যালু সিরিজ কত পর্যন্ত দেওয়া আছে, B5 পর্যন্ত, B5, এটাকে আমি B5 থেকে ধরেন B6 করে দিলাম। এই যে 30 সহ কিন্তু অ্যাড হয়ে গেছে, এই দেখেন নতুন একটা পার্ট অ্যাড হয়েছে, বাট নামটা এখনো অ্যাড হয়নি কারণ আমরা এই যে এখানে অ্যাড করি নাই। এখানেও আমরা এডিট করে বলে দিব কি, A5 থেকে চেঞ্জ করে বলে দিব A6। এই যে ওকে, এই যে এখন কিন্তু কি ই নামক যে ডাটাটা, এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে চাইলে ম্যানুয়ালি নতুন যদি ডাটা আপনি টেবিলের সাথে অ্যাড করেন, ওইটা যদি চার্টে ইনসার্ট করতে চান, ওই চার্টের যে এডিট ডাটা, ওইখান থেকে এডিট ডাটা না সরি সিলেক্ট ডাটা থেকে ডাটা এডিট করে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এরপরে আপনার ডিজাইন পার্টে আছে আপনার সিলেক্ট ডাটা, চেঞ্জ চার্ট টাইপ, চার্টের টাইপ চেঞ্জ করতে চাইলে এখান থেকে হুট করে যে পাই চার্ট থেকে আপনি অন্য কোনো চার্টে কনভার্ট করতে চান, ওটা চেঞ্জ করতে পারেন। আরেকটা অপশন আছে মুভ চার্ট, ঠিক আছে, মুভ চার্ট যদি আপনার ইন কেস, এটা কাজে লাগবে মুভ চার্টটা পরেও, যে ইন কেস অন্যান্য কোনো শিট থাকলো, যে এখানে আমি আলাদা একটা শিট রাখলাম চার্টের জন্য, এখন এই চার্টটাকে আমি এই চার্ট নামক যে শিট, এই শিটের মধ্যে নিয়ে আসতে চাই, তখন কি করব, তখন আমরা এখান থেকে এই ডিজাইন থেকে দেখব কি মুভ চার্ট চাইলে নতুন একটা শিট বানায়ও নিতে পারেন, অথবা যদি এক্সিস্টিং একটা শিট থাকে, এই যে চার্ট নামক একটা শিট অলরেডি আছে আমার কাছে, এই যে এই চার্ট নামক শিটটা, এটার মধ্যে পাঠিয়ে দিতে চাই, তখন বলবো অবজেক্ট ইন কোন শিটে, চার্ট শিটে, জাস্ট শিটটা সিলেক্ট করে দিব, বলবো ওকে। এই দেখেন আমার ডাটা এখানে রয়েছে, চার্ট কি এখানে চলে আসছে। এখানে আপনি চাইলে বড় পরিসরে চার্ট দেখাইতে পারেন। আবার এখান থেকে ওই শিটে আবার মুভ করে নিতে চাইলে সেম ভাবে এখান থেকে চার্টে সিলেক্ট করে বলবো মুভ চার্ট শিট 1 এ চলে আসছে, যদি অনেক বড় হয়ে গেছে এটাকে একটু ছোট করে দিই। এই টাইপের, ঠিক আছে। এরপরে আপনার এটা কি ছিল যেন, এই যে অ্যাড চার্ট এলিমেন্ট, এটা এই যে অ্যাড চার্ট এলিমেন্ট, এটাই কিন্তু আবার এই যে এখানে একটা প্লাস আইকন আছে, চার্ট এলিমেন্ট, এই দুটার কাজ একই, ঠিক আছে। এখানেও দেওয়া থাকে এই যে ছোট করে প্লাস, এখানেও ছোট করে কি একটা প্লাস আইকন দেওয়া থাকে চার্ট এলিমেন্ট অ্যাড করার জন্য। একটা চার্টের বিভিন্ন রকম এলিমেন্ট থাকে, কি কি এলিমেন্ট, যেমন ধরেন যে পাই চার্টের ক্ষেত্রেই দেখি, পাই চার্টের ক্ষেত্রে কি আছে, একটা চার্ট টাইটেল, এই যে এটা হলো আমার চার্ট টাইটেল। এরপর কি ডাটা লেভেল যদিও দেওয়া নাই, একটা লেভেল দেওয়া আছে যে ABCD, বাট মাঝখানে যে 25 40 15 20 30 এগুলা কিন্তু এখানে শো হইতেছে না। আরেকটা অপশন আছে লিজেন্ড হলো কোনগুলো, এই যে ইন্ডিকেটর যেটা আর কি সাইডের, এই যে এই জিনিসটা, এটা যদি চেকমার্ক করে দেন ইন্ডিকেটর শো করবে, আর নাইলে শো করবে না। এগুলোর মধ্যে আবার সাব মেনু করা আছে কিছু অপশন, যেমন বাই ডিফল্ট কোথায় আছে, রাইট সাইড, এটা যদি আমি টপে চাই টপে চলে যাবে, লেফটে চাই লেফট সাইডে চলে যাবে, বটমে চাইলে বটম সাইডে চলে যাবে। এরপর আপনার ডাটা লেভেলের মধ্যেও সেম জিনিস, ডাটা লেভেল কি সেন্টারে চান নাকি ইনসাইড অথবা আউটসাইড এন্ড, ইনসাইড এন্ডে দিলে বোঝা যাবে না, একই কালার তো। আউটসাইড এন্ড বেস্ট ফিট ডাটা কল আউট দিলে আপনার পার্সেন্টেজ সহ আসে, কোনটা কত পার্সেন্ট নিচে পার্সেন্টেজ সহ আসে, ঠিক আছে। এরপরে ধরেন আপনার এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারেন। এরপর আছে আপনার চার্ট টাইটেল কোথায় দেওয়া আছে, অ্যাবভ চার্ট, যদি চান সেন্টার, এই যে সেন্টারে চলে যাবে। মোর অপশনের মধ্যে তেমন কিছু নাই, এখানে ফিল অ্যান্ড কালার, চার্ট টাইটেল অ্যাবভ চার্ট, এখানে ডাবল ক্লিক করে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, যে মাই চার্ট, যে কোনো চার্টে অ্যাড করতে পারেন। এরপরে আপনার
রাইট বাটন ক্লিক করে আপনি আরেকটা ইয়েস এখানে যদি ডাবল ক্লিক করেন তাও হয়, এই যে ফরম্যাট চার্ট যেটা মোর অপশনে যেটা ছিল, এখান থেকে কি এই যে মোর অপশন যেটা ছিল এটা কি ডাবল ক্লিক করলেও চলে আসে। আপনি যদি চার্টের বাইরে এভাবে ডাবল ক্লিক করেন এই মোর অপশনটা আপনার কাছে চলে আসে। পাই চার্টের একটা মজার জিনিস হলো পাই চার্ট, যেমন এই যে পাই চার্টটা আছে এখানে ধরেন বি যে পার্টটা আছে 31%, এটা সবচেয়ে বেশি। তো এখন আপনি চাইতেছেন এই বেশি পার্টটা কি সামনের দিকে রাখতে, আপনারা কি আছেন? হ্যাঁ আছেন। এই বি পার্টটাকে সামনের দিকে রাখতে, যাতে কি ইউজার সহজে এটা দেখতে পারে। তার জন্য কি চার্টটাকে একটু ঘুরাইতে হবে, ঠিক আছে? এটা তো একটা কেকের মতো, কেকটাকে একটু ঘুরাইতে হবে। তো ঘোরানোর জন্য আপনি এখান থেকে এই যে স্টাইল অ্যান্ড প্রপার্টিস, সাইজ, প্রপার্টিস, এখানে আরেকটা অপশন থাকে, দেখি অপশনটা কোথায় গেল। ও আচ্ছা, চার্টের মধ্যে যখন ডাবল ক্লিক করবেন আপনি, বাইরে ডাবল ক্লিক করছিলাম তো, বাইরে ক্লিক না, একদম চার্টটা ধরে ডাবল ক্লিক যখন করবেন তখন আপনাকে এই ডাটা সিরিজ এডিট করার অপশন দিবে। আর এইখানে দেখবেন দুইটা অপশন দেওয়া আছে, একটা দেওয়া আছে কি অ্যাঙ্গেল অফ ফার্স্ট স্লাইস, অ্যাঙ্গেল অফ ফার্স্ট স্লাইস মূলত এটা ঘোরানোর কাজে লাগে। এটাকে যদি আপনি এভাবে রোটেট করেন আপনার চার্ট দেখবেন ঘুরতেছে। আপনি যে কোনো একটা স্পেসিফিক পার্ট যদি সামনে রেখা দেখাইতে চান সেটা এখান থেকে চাইলে দেখাইতে পারেন, ঠিক আছে? সেটা এখান থেকে দেখাইতে পারেন। এরপর আরেকটা অপশন দেওয়া আছে, এটা হলো পাই এক্সপ্লোশন, ঠিক আছে? পাই এক্সপ্লোশন, পাই এক্সপ্লোশনের কাজ হলো এই যে আমাদের পাই চার্টের প্রত্যেকটা, মানে একটা কেকের যে প্রত্যেকটা পিস, এক একটা পিস, এই যে এ বি সি ডি যে পিসগুলো আছে এইগুলাকে যদি আমি এটাকে একটু বড় করে নেই, এইগুলাকে যদি আপনি আরেকটু ছড়ায় ছিটায় রাখতে চান, ঠিক আছে? এগুলাকে আরেকটু কি ছড়ায় ছিটায় রাখতে চান, তখন আপনি এই পাই এক্সপ্লোশন থেকে যদি একটু মান বাড়ায় দেন দেখবেন আপনার চার্টটা কি আলাদা হয়ে গেছে। এই দেখেন ওটা কিন্তু সরে যাইতেছে, ঠিক আছে? এভাবে সরে যাইতেছে, এটাকে বলা হয় পাই এক্সপ্লোশন। পাই এক্সপ্লোশন এখান থেকে যদি করেন সবগুলাই সরে যাবে, আবার যদি স্পেসিফিক একটাকে আপনি সরাইতে চান আপনি জাস্ট ওই ডাটাটা ডাবল ক্লিক করে ডাটাটা ধরে একটু টান দিবেন, দেখবেন এটা কি আলাদা হয়ে চলে আসবে। আবার সামনে নিলে আবার জোড়া লেগে যাবে, দেখেন জোড়া লেগে গেছে। এটাকে যদি একটু সরাইতে চাই ধরে টান দিব, ওই দেখেন দূরে চলে গেছে, আবার একটু কাছে নিয়ে আসলে লেগে যাবে। তো এইভাবে যদি আপনার ইনকেস প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনো কোনো অংশ আলাদা করে দেখানো লাগে যে ভাই দেখেন এর তো এই অবস্থা আর এর এই অবস্থা, এই দুইটা, ঠিক আছে? দেখেন মূল চার্ট থেকে কিন্তু আলাদা আলাদা হয়ে পিসভাবে দেখাইতেছে, ঠিক আছে? সেমভাবে যদি এই যে সি কে সরায় রাখতেছেন, এই যে সিও সরায়া রাখতে পারেন, এভাবে আলাদা মানে পায়ের এক একটা পার্টকে আপনি আলাদা আলাদা করে রাখতে পারেন। আবার যদি কোনো পার্ট আপনি সরায় ফেলতে চান, দেখাবেন না, ঠিক আছে? তখন কি করতে হবে, তখন আবার ওই পার্টটা ধরেন এই যে সি পার্টটা, এটা আমি দেখাবো না, সি পার্টটাকে জাস্ট সিলেক্ট করে এই যে এখানে এই অপশন ছিল ফিল, ফিল থেকে বলে দিব কি নো ফিল, ঠিক আছে? বর্ডার থেকেও বলে দিব নো লাইন, এই টাইপের পার্টগুলো কি তাহলে চলে যাবে। এখানে মনে হয় আরও কিছু শ্যাডো অপশন টপশন দেওয়া আছে, এগুলো যদি আমরা নো শ্যাডো করে দিই তাহলে কি একদম ভ্যানিশ হয়ে যাবে। এটাও যদি সিলেক্ট করে ডিলিট করে দিই এটা চলে যাবে, বুঝতে পারছি? ধরেন মানে ওই পার্টটা আমার দরকার নেই, ওই পার্টটা দেখাবো না, জাস্ট স্পেসিফিক কয়টা আছে, এই একটা দুইটা তিনটা চারটা পার্ট দেখাবো, তখন কি ওইগুলাকে আমরা চাইলে সরায় ফেলতে পারি। আবার যদি কালার চেঞ্জও করতে চাই কোনোটা, যেমন এই যে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা ধরেন ভালো লাগতেছে না, অরেঞ্জ কালারটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে ফিল থেকে অন্য কোনো কালার আপনি আপনার মতো করে ব্র্যান্ড কালার চুজ করতে পারেন, ঠিক আছে? মানে আপনার কোম্পানির সাথে মিলে বা আপনার পছন্দ হয় ওই টাইপের কোনো কালার আপনি সেট করে দিতে পারেন, ঠিক আছে? এইভাবে পাই চার্ট ইউজ করতে পারেন। এরপরে ধরেন পাই চার্ট ইউজ করলেন, এরপরে অন্যান্য টাইপেরও তো চার্ট আছে, আরও অনেক টাইপের চার্ট আছে। এখানে যদি বলি ডেমো ডাটা ফর বার চার্ট, ডেমো ডাটা ফর বার চার্ট, এই টাইপের কী কী দেওয়া আছে, কিছু
জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মে, কিছু মাস দেওয়া আছে এবং ওই মাসের কি সেলস দেওয়া আছে। এখানেও সেম প্রসেস, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট রিকমেন্ডেড চার্টস, অথবা কি এখানে ছোটটাতে ক্লিক করে রিকমেন্ডেড চার্টে ক্লিক করা হয় কেন, এটা সামনে থাকে তো একটু বড় থাকে, দেখা যায়, সহজে ক্লিক করা যায়। এখান থেকে চলে যাব অল চার্টে, এখান থেকে যে কলাম চার্ট, বিভিন্ন টাইপের কলাম চার্ট দেওয়া আছে, 3D কলাম দেওয়া আছে, এগুলা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর সেম প্রসেস, আপনি অল্টার প্রেস করে এটাকে জায়গা মতো পজিশন মতো বসাইলেন। এখানেও কিন্তু আপনার প্রত্যেকটা চার্টের ক্ষেত্রে কি করা আছে, চার্টের আলাদা আলাদা এলিমেন্ট আছে। দেখেন পাই চার্টে কিন্তু এতগুলো এলিমেন্ট ছিল না, এখানে কি আবার এলিমেন্ট একটু বেশি। ঠিক আছে, এখানে কি এলিমেন্ট একটু বেশি, তো ক্ষেত্রে বিশেষে এক এক চার্টে এক এক টাইপের এলিমেন্ট থাকে। এখানেও যেমন অ্যাক্সিস আছে, আপনি যদি অ্যাক্সিসগুলোকে দেখতে চান, এই যে অ্যাক্সিসগুলা, অ্যাক্সিস কোনটা দেওয়া আছে আপনার, প্রাইমারি অ্যান্ড হরিজন্টাল, প্রাইমারি ভার্টিক্যাল, যদি একটা সরায় দিই এই অ্যাক্সিসটা হাইড হয়ে যাবে, অথবা প্রাইমারি ভার্টিক্যাল এই যে এটা 200 100 এগুলা কি হাইড হয়ে যাবে। এরপর আপনার আছে অ্যাক্সিস টাইটেল, অ্যাক্সিসের সাথে যদি টাইটেল অ্যাড করতে চান টাইটেল অ্যাড করতে পারেন, মানে টাইটেল লিখে দিবেন যে এগুলো হলো সেলস, এগুলো হলো মান্থস, এই টাইপের। তারপরে আছে আপনার ডাটা লেভেল, ডাটাগুলোর যে লেভেলগুলো, এটা স্পেসিফিক কত ডাটার জন্য এটা শো করতেছে সেটা যদি দেখাইতে চান। এরপর ডাটা টেবিল আছে, ডাটা টেবিলের কাজ হলো আপনার এই টেবিলটাকেই জাস্ট ছোট করে কি নিচে শো করে, এই টেবিলটাকেই ভার্টিক্যালি মানে ট্রান্সপোজ করে নিচে দিয়ে দিছে, যাতে চার্ট দেখার সময় আপনি একটু টেবিল থেকে চোখ বুলায় নিতে পারেন যাচ্ছে এই ডাটাটা স্পেসিফিক কত। এই যে এইটা প্রথম ডাটাটা ধরেন 100 থেকে 150-এর মাঝখানেই তো, বাট এক্সাক্ট ভ্যালু কত এটা কিন্তু আমরা দেখে বলতে পারতেছি না, এটা 121 হইতে পারে, 122 হইতে পারে। এই টাইপের প্রবলেম যদি হয় তখন ডাটা টেবিলটা অনেক সময় সাথে দিয়ে দেয়। ঠিক আছে, এরপরে আছে আপনার গ্রিড লাইন। গ্রিড লাইন হলো যে ব্যাকগ্রাউন্ডে যে লাইনগুলো আছে। ঠিক আছে, গ্রিড লাইন কি ব্যাকগ্রাউন্ডে যেই লাইনগুলো দেওয়া আছে, এই লাইনগুলো, এটাকে বলা হয় গ্রিড লাইন। গ্রিড লাইন কয়েক টাইপের হয়, মেজর, হরিজন্টাল, এটা মানে হরিজন্টাল যে মেজর লাইনটা, একটা মেজর ভার্টিক্যাল লাইন থাকে, এটা হাইড করায়, যে টাইপের লম্বা লম্বা যে লাইনগুলো আসছে এটাকে বলা হয়েছে মেজর ভার্টিক্যাল। আমাদের গ্রাফ পেপারের মতো কিছু মেজর লাইন থাকে আর কি কিছু মাইনর লাইন। দেখেন গ্রাফ পেপারের মতো, এখন কিন্তু পুরো গ্রাফ পেপার হয়ে গেছে, চারটা যখন অন করছি পুরো কি গ্রাফ পেপারের মতো লাগতেছে। তো নর্মালি এগুলো থাকে না, জাস্ট হরিজন্টাল লাইনটাই থাকে, কারণ আপনি মূলত দেখতে চাইতেছেন কি, মূলত দেখতে হয় এই ডাটা বরাবর এই ডাটা কতটুকু আছে, এটাই মূলত দেখার বিষয় থাকে। ঠিক আছে, সাইফুল সাহেব বলেন। ভাইয়া, হ্যালো। বলেন বলেন, শুনতেছি। আমার ইলেকট্রিসিটি চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু লিংকটা পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু নক দিন, আমি দিয়ে দিব না। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আরেকটা জিনিস, যেমন এলিমেন্ট তো অ্যাড করতে পারেন। লেজেন্ড নামে একটা দেওয়া আছে, লেজেন্ড মানে হলো যে এগুলা শো করে, এই যে এগুলা কোনটা কোন ডাটা, এখানে তো আছে একটা ডাটা সেলস, এখানে যদি আরও কিছু থাকতো তখন ওগুলা শো করতো, যদি সেলসের মতো আরও একটা ডাটা থাকতো এই টাইপের। সেলস এটা ধরেন আচ্ছা এক সেকেন্ড একটু, এখানে ধরেন টার্গেট দেওয়া আছে এই টাইপের। ঠিক আছে, একটা কি সেলস আর একটা টার্গেট, ভ্যালুগুলো একটু এলোমেলো করে দিই। এই টাইপের মাল্টিপল ডাটা যদি থাকে তখনও কিন্তু আপনি এরকম বার চার্ট নিতে পারেন। ঠিক আছে, তখন দেখেন এই যে টার্গেট ইয়া যেগুলো, সরি কি বলে এটাকে, লেজেন্ড, তখন কিন্তু লেজেন্ড কয়টা, দুইটা দেখাই যাচ্ছে, একটা আপনার সেলসের জন্য আর একটা কি টার্গেটের জন্য। ঠিক আছে, একটা সেলসের জন্য আর একটা টার্গেটের জন্য। আর এই টাইপের ডাটা আরেকটা জিনিস থাকে, ওটা কি এই চার্টে আছে কিনা দেখি। চার্টে যখন ডাবল ক্লিক করবেন, উম, এটা না, না এই চার্টে না,
এটা হলো আপনার দুইটা ডাটা যদি থাকে, ইনসার্ট চার্ট, অল চার্ট, এই টাইপের কলাম চার্টের মধ্যে দিয়ে কলাম চার্টেই থাকার কথা। এই যে ট্রেন লাইন, তো এই টাইপের চার্ট যখন বানাবেন তখন এই চার্টের মধ্যে আরেকটা অপশন থাকে, সেটার নাম হলো কি ট্রেন লাইন। ট্রেন লাইনের কাজ হলো কি, ওই যে ধরেন আপনি একটা বিজনেস করতেছেন, আপনার বিগত 2 মাস 3 মাসে কি টাইপের একটা প্রফিট হয়েছে বা লস হয়েছে, ওইটার উপর ভিত্তি করে একটা কি করা লাইন তৈরি করা, যে এখানে যদি আমি ট্রেন লাইনটা অন করে দিই, এই যে ট্রেন লাইন, তো আমার ট্রেন লাইনে দেখাইতেছে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আলটিমেটলি আপনি কোন পজিশনে আছেন, আপনি কি প্রফিটের দিকে আছেন নাকি লসের দিকে আছেন, এই টাইপের জিনিস শো করার জন্য কি এই ট্রেন লাইনটা ইউজ হয়। ঠিক আছে, এই জন্য এটা এই ট্রেন লাইনটা ইউজ হয়। ট্রেন লাইনের আবার অনেকগুলা অপশন থাকে, যেমন লিনিয়ার একটা আছে, বাই ডিফল্ট লিনিয়ারই থাকে মানে সমান্তরাল। এরপর এক্সপোটেনশিয়াল থাকে, এক্সপোটেনশিয়াল মানে একটু রাউন্ড হয়ে দেখায় যে কখন একটু কম ছিল বা কখন আবার একটু বাড়ছিল। তারপর লিনিয়ার ফোরকাস্ট, একটা ফোরকাস্ট শো করে, ওয়েদার ফোরকাস্টের মতো আছে না, যে বিগত কিছুদিনের আবহাওয়া অ্যানালাইসিস করে আগামীকাল বৃষ্টি হবে না রোদ হবে, ওইরকম একটা আবহাওয়া পূর্বাভাস দেওয়া। এই ট্রেন লাইন ফোরকাস্টটাও করে কি, এই ট্রেন লাইন আপনার ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এই যে 6 মাস, এই 6 মাসের ডাটা অ্যানালাইজ করেছে, এই যে বাড়তি জায়গাটুকু দেখাইলো যে আগামী যে মাসগুলো আছে ওই মাসে কি আপনার যদি এই একই ধারে আগাইতে থাকেন তাহলে কি আগামী মাসগুলোতে প্রফিট হবে নাকি লস হবে। এখন ইন কেস আমার জানুয়ারিতে যদি ডাটা বেশি হয়ে যায়, যেমন জানুয়ারিতে 500 সেলস ছিল, এখন দেখেন আবার আমার ট্রেন লাইন কি নিচের দিকে, অর্থাৎ 500 থেকে 150 হয়েছে, এরপর 90 হয়েছে, 180, 140, 200, আলটিমেটলি আমি কি লসের দিকে যাইতেছি। এইভাবে যদি আগাইতে থাকি তাহলে লসের দিকে। আবার যদি মাঝখান দিকে একটু বাড়তি থাকে, তখন মাঝখান দিকে আমার একটু লাভ হয়েছিল, তখন আবার লাইনটা আর একটু উপর দিক দিয়ে হয়ে আসছে, শেষের দিকে যদি আর একটু বাড়ে, ধরেন এখানে আবার 400, তখন কি দেখেন লাইনটা একটু উপরে, অর্থাৎ লসের মাত্রা আবার একটু কম, মানে এটাকে অ্যানালাইসিস করে সে এরকম একটা লাইন শো করে, এটাকে বলা হয় কি ট্রেন্ড লাইন। এরপর আছে আপনার 2 পিরিয়ড মুভিং অ্যাভারেজ। 2 পিরিয়ডটা আবার একদম অ্যাকুরেট করে শো করে যে এখানে আপনার ভালো ছিল, এখানে একদম কমে গেছে, এখানে আবার একটু বাড়ছে, এখানে আবার একটু কমে গেছে, এখানে কি আবার বাড়ছে, এই টাইপের। আর এই যে মোর অপশনে গেলে আপনি এখানে এই অপশনগুলোই পাবেন, সেম অপশনগুলোই, যে এক্সপোনেনশিয়াল, লিনিয়ার, লগারিদমিক, পলিনোমিয়াল, এই টাইপের চার্ট শো করে। আর এই যে নিচে অপশনটা দেওয়া আছে অটোমেটিক 2 পার মুভিং অ্যাভারেজ সেলস, এটা হলো আপনার ওই ফোরকাস্টের জন্য, এটা বাই ডিফল্ট 2 পার মুভিং অ্যাভারেজ, মানে 2 একক পরিমাণ ইয়ে শো করে। ধরেন এখান থেকে ট্রেন লাইন, মোর অপশন, এই যে কাস্টমে এসে আপনি স্পেসিফিক বলতে পারেন যে এটা যেমন প্রত্যেকটা মাস হিসাবে কাউন্ট হইতেছে, তার মানে কি প্রত্যেকটা একক মানে কি, এক একক মানে 1 মাস, এক একক মানে 1 মাস। এটা যদি আমি ফরওয়ার্ডে ধরেন আরও কয় মাসের দেখতে চাই, আগামী 6 মাসের, 6 পিরিয়ড দিলাম, তাহলে কি আগামী নেক্সট 6 মাসের ফোরকাস্ট দেখাবে। যদি নেক্সট 1 মাসের, যে নেক্সট ইমিডিয়েট নেক্সট মাসের, তারপর ইমিডিয়েট নেক্সট 2 মাসের ফোরকাস্ট দেখতে চাই, নেক্সট 3 মাসের ফোরকাস্ট দেখতে চাই, ঠিক আছে, এভাবে শো হয়। সেম অ্যাজ ব্যাকওয়ার্ড, সেম অ্যাজ কি ব্যাকওয়ার্ডে যদি আমি প্রিভিয়াস মাসগুলার ইয়ে দেখতে চাই, আসলে এটা আসতেছে না, যাই হোক, এটা থেকে আপনি নেক্সট অ্যান্ড প্রিভিয়াস যে ফোরকাস্টগুলো, এই ফোরকাস্টগুলো দেখতে পারেন। এই ফোরকাস্টগুলো সম্পর্কে দেখতে পারেন। এরপর আপনার আরও কিছু দেওয়া আছে, ইন্টারসেপ্ট, এটা কি কাজে হয়, এটা জাস্ট তার একটা বিপরীত লাইন শো করে, যে লাইনটা আমার ট্রেন লাইনে আছে তার জাস্ট ইনস্ট্যান্ট একটা বিপরীত লাইন
এরপর আছে আপনার ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট। ডিসপ্লে ইকুয়েশন চার্ট শো করে এই যে আপনার লাইন থাকে না, এই যে লাইনটা যে আসছে, এই প্রত্যেকটা সরল রেখার একটা সমীকরণ থাকে কি y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c, ওই y ইকুয়ালস টু mx প্লাস c টা সেখানে ক্যালকুলেট করে দেখেন এর মান যেমন এখানে আসছে কত -18.571 আর c এর মান কত C343.33। এটা যারা এটাকে অ্যানালাইসিসে কাজে লাগাইতে পারে তাদের কাছে এটা ইম্পর্টেন্ট, আমাদের কাছে তেমন ইম্পর্টেন্ট না যে এই ইকুয়েশন শো করানো। আরেকটা আছে আর স্কোয়ার্ড ভ্যালু, এই লাইনটা যদি একটা বৃত্ত হয় ওই বৃত্তের ব্যাসার্ধ স্কোয়ার বা ব্যাসার্ধ এই টাইপের একটা কিছু শো করে। ঠিক আছে, এই চার্টের অনেকগুলো অপশন আছে, এই চার্টগুলো নিয়ে কাজ করলে দেখতে পাবেন। ট্রেন লাইন, এরপর আরও কিছু অপশন আছে যেমন ইরর বার্স। ইরর বার্স হলো কতটুকু কতটুকু লেস আছে কতটুকু। তারপর আপনার ডাটা টেবিল, ডাটা চার্ট, এগুলা বাকি চার্টের মতো সেম। ঠিক আছে, সাইডে একটা ব্রাশ বাটন দেওয়া আছে, এটা মূলত ওই যে ডিজাইনের যে চার্ট স্টাইল ছিল এই চার্ট স্টাইলগুলো এখানে শো করে। এই অপশনগুলো, এই যে চার্ট স্টাইলগুলো, এই চার্ট স্টাইলগুলোই এখানে আবার শো করে, এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। এরপর আপনার নিচে একটা ফিল্টার অপশন দেওয়া আছে, এই ফিল্টার অপশনের কাজ, এই ফিল্টার অপশনটা আবার সবগুলো চার্টেই থাকে। ফিল্টার অপশনের কাজ হলো আপনি যদি এই চার্টে যেহেতু 6 মাসের ডাটা দেওয়া আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এখান থেকে স্পেসিফিক কোনো মাস আপনি দেখতে চাইলে, যেমন আমি ধরেন সিলেক্ট অল লাগবে না, আমি জাস্ট জানুয়ারি মার্চ মে এই 3 মাসের ডাটা দেখতে চাই। দেখেন জানুয়ারি মার্চ মে এই 3 মাসের ডাটা আমি অ্যানালাইজ করে দেখতে চাই। আবার সাথে আমি ফেব্রুয়ারিটাও একটু অ্যাড করে দেখি ফেব্রুয়ারিতে কী অবস্থা, যে ফেব্রুয়ারিটা কি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকে সিলেক্ট অল করে দিলে সবগুলা সিলেক্ট হয়ে চলে আসবে। এরপরে যদি আপনি সেলস, এখানে তো আছে একটা জন্য যদি একটাই সরায় দেন তাহলে আর এটা অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, সিরিজের ক্ষেত্রে। আবার আরেকটা বিষয় আছে, যেমন ধরেন আপনার ইনকেস আপনার চার্টের যে ফার্স্ট আইটেম, এটা যেমন নেম দেওয়া আছে, মানে টেক্সট আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই টাইপের, এগুলো যদি এমন না থাকে, যদি এমন থাকতো যে 1 2 3 4 5 6 এই টাইপের, তখন কিন্তু এখানে অনেক সময় নিতে চায় না, যে এখন যেমন আবার নিচে 1 2 3 4 5 6, এটা অনেক সময় ফার্স্টে যদি নাম্বার থাকে তখন নিতে চায় না। দেখি এটা ডিলিট করে নতুন করে একটা চার্ট অ্যাড করে, নাম্বার থাকা অবস্থায় ইনসার্ট রিকমেন্ডেড চার্ট, এরকম একটা চার্ট। আচ্ছা, নিতেছে, অনেক সময় এটা নেয় না। ঠিক আছে, অনেক সময় নিতে চায় না। যদি না নেয়, ইনকেস কোনো চার্টে যদি এটা ফেস করেন, জাস্ট জানায় রাখতেছি, কোনো চার্টে যদি এমন ফেস করেন যে আমি ডাটা দিছি এরকম প্রথম সারিতে নাম্বার ডাটা, কিন্তু এখানে নাম্বার ডাটা নিতেছে না, ঠিক আছে, এখানে নাম্বার ডাটা নিতেছে না, তখন কি করবেন? তখন করণীয় হইলো আপনি চার্ট থেকে, ডিজাইন থেকে এডিট ডাটায় যাবেন, বা যে সিলেক্ট ডাটা, যে সিলেক্ট ডাটায় যাবেন। সিলেক্ট ডাটাতে যাওয়ার পর আপনি এখান থেকে এডিট করে, এই যে হরিজন্টাল, যেটা হরিজন্টাল অ্যাক্সিস যেটা আছে 1 2 3 4, এটা যেহেতু এখন নিয়ে নিছে, যদি না নিত তখন আবার আপনি এখান থেকে এডিট করে এতটুকু সিলেক্ট করে বলে দিতেন যে হ্যাঁ আমি এতটুকু চাইতেছি। এটা অনেক সময় এই জায়গায় চলে আসে, এটা যদি এখানে চলে আসে তখন ওইটাকে এখান থেকে রিমুভ করে দিবেন। এখানে জাস্ট একটা থাকবে, ঠিক আছে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, যেহেতু দুইটা কলাম আছে, আইটেম একটা সেল একটা, একটার মধ্যে আইটেম থাকবে, একটার মধ্যে কি থাকবে, সেল থাকবে। ইনকেস আইটেম এন্ড সেল দুটো একটাদের মধ্যে যদি চলে আসে, এখান থেকে আইটেমটা রিমুভ করে দিবেন, চেকমার্ক সরাই দিলেই রিমুভ হয়ে যাবে, চেকমার্কটা সরাই রিমুভ করে দিবেন, অথবা সিলেক্ট করে এই যে রিমুভ বাটন আছে এটা দিয়ে রিমুভ করতে পারেন। ইনকেস সেলস যদি চলে যায় তখন সেলস রিমুভ করে দিলাম, চলে গেছে না, তখন আপনি এখানে আবার অ্যাড করতে হবে এইভাবে যে সেলস। আচ্ছা, সিরিজের নেম আর সিরিজের ভ্যালু কি, এইগুলা এরকম, বুঝতে পারছি। যখন ইনকেস এই টাইপের ডাটা যদি না আসে তখন সিলেক্ট ডাটা থেকে ডাটা এডিট করে আপনাকে ডাটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সিলেক্ট ডাটার আরও কাজ আছে, যখন ডাইনামিক চার্জ করব তখনও সিলেক্ট ডাটা কাজে লাগে।
ডাইনামিক চার্ট করতেও সিলেক্ট ডাটার কাজে লাগে। এরপরে চাইলে এগুলা থেকে আপনারা আরও অনেক টাইপের চার্ট বানাইতে পারেন, যেমন ধরেন আপনার ইনসার্ট অল চার্ট, বার চার্ট আছে, এরিয়া চার্ট আছে, স্ক্যাটার চার্ট আছে, স্টক চার্ট আছে, সারফেস চার্ট আছে, ট্রি ম্যাপ আছে, সানবার্স্ট আছে, এই টাইপের। ঠিক আছে, এগুলা তো যেমন বিভিন্ন টাইপের ইয়ে দেওয়া আছে, চার্ট টাইটেল, চার্ট টেবিল। আবার এগুলাকে যদি আপনি এভাবে ধরে টান দেন এখানে যায় না, এটা সরানো যায় না, ইয়ার মতো পাই চার্টের মতো সরানো যায় না। তেমন কোনো অপশন নাই। কিছু অপশন আপনার ম্যান্ডেটরি, যেমন চার্ট টাইটেল, ডাটা লেভেল, লেজেন্ড, এগুলা কি থাকে, এগুলো হলো ম্যান্ডেটরি, এগুলা সবগুলা চার্টের সাথেই থাকে। আর কিছু কিছু অপশন আছে যেগুলো আপনার স্পেসিফিক, যেমন ট্রেন লাইন কিন্তু পাই চার্টের মধ্যে নাই। পাই চার্টে আপনি ট্রেন লাইন দেখতে পারবেন না, ট্রেন লাইনে যেতে হলে আপনাকে অবশ্যই কলাম চার্টে যেতে হবে। ঠিক আছে, এই ধরনের কিছু কিছু অপশন আছে যেগুলো স্পেসিফিক কিছু সাইটের মানে চার্টের জন্য দেওয়া, আর কিছু কিছু অপশন আছে ওগুলা সব চার্টের সাথেই দেওয়া। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাসে কাজ থাকবে এরকম ডেমো কিছু ডাটা নিয়ে এরকম কয়েকটা শিটের মধ্যে আলাদা আলাদা টাইপের চার্ট ক্রিয়েট করে ডিজাইন করা, নিজের মতো করে কিছু অপশন অ্যাড করলেন, রিমুভ করলেন, কিছু কালার অ্যাড করলেন, করা যাবে। নেক্সট ক্লাসে অবশ্যই, হ্যাঁ ওকে, নেক্সট ক্লাসে অবশ্যই এরকম কিছু কি করতে হবে, ডেমো ডাটা নিয়ে চার্ট বানাইতে হবে এবং ওইটা অ্যাসাইনমেন্ট আকারে পোস্ট করতে হবে। অ্যাসাইনমেন্টের পরিমাণ কিন্তু দিন দিন খুবই কমতেছে, স্টুডেন্টের পরিমাণও দিন দিন কমতেছে, এটা করা যাবে না, অ্যাসাইনমেন্ট সবাইকে দিতে হবে। ঠিক আছে, ক্লাসে যেটা করাবো সেম টু সেম করেন তাও হবে। ঠিক আছে, আচ্ছা আজকের জন্য তাহলে রেকর্ডিংটা সেভ করি এখানে।